ভেন। আর্টারি এবং ভেনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য নাম্বার 1, খেয়াল করো প্লিজ, মনোযোগী হও। আমি আবার বলতেছি, আমরা আগামীকাল থেকে ফিজিওলজি স্টার্ট করব এবং ফিজিওলজির কার্ডিওভাস্কুলার সিস্টেম কিন্তু স্টার্ট করব। ওই অংশে গিয়ে যে প্রশ্নগুলো পড়ব, ওখানে আমরা দেখব রক্তচাপ, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, হাঁটিভাবে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত দেয়, অনেক কথা দেখব। তখন কিন্তু এই প্রসঙ্গগুলো আসবে। এগুলো না বুঝলে কিন্তু ওগুলো বোঝানো ডিফিকাল্ট। এই জন্য কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়ালে মুভ করি। যেহেতু ক্লাসগুলো আমি নিই, সুতরাং এমন প্যাটার্নে সাজানো আছে যেন একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস সম্পর্ক এবং স্টুডেন্টরা যেন ভালোভাবে বুঝতে পারে। এটা কিন্তু প্রাইভেটের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। কোচিং হলে একটা সমস্যা হয় কি, আজকে একটা টিচার এক সাবজেক্ট নিল, কালকে আরেকটা টপিক্স, এলোমেলো একটা হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু এলোমেলোর কোনো সুযোগ নাই। যেহেতু আমি সিরিয়াল অনুযায়ী মেনটেন করি, স্লাইডগুলো সেভাবে করেছি আমি, সুতরাং তোমরা ক্লাসও মিস দিবা না। আমরা শুরু করছি যে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য কি। দেখো, পার্থক্য নাম্বার 1, ওয়াল। ওয়াল মানে দেয়াল। ওয়াল মানে কি? দেয়াল। ধমনী, আর্টারি মানে ধমনী, ধমনীর ওয়ালটা মোটা, ঠিক মানে মোটা, এবং ভেনের ওয়ালটা কিন্তু থিন মানে চিকন। খেয়াল করো, ধমনীর যে ওয়ালটা বা দেয়ালটা, মনে করো তোমার এটা একটা রক্তনালী, এটা একটা রক্তনালী। যাদের বা যেগুলো ধমনীর রক্তনালী, সেগুলোর এই যে ওয়াল, ওয়াল মানে তোমরা বুঝো না, দেয়াল, বাড়ির দেয়াল। কারো কারো বাড়ির দেয়াল একটু চিকন হয়, কারো কারো বাড়ির দেয়াল অনেক মোটা হয়, হয় না? দেখবা যে আর্টারির ওয়াল বা দেয়ালটা মোটা, কিন্তু ভেনের বা শিরার ওয়ালটা কিন্তু চিকন। থিন মানে চিকন, পাতলা। ঠিক আছে। 2 নাম্বার, লুমেন। 2 নাম্বার, লুমেন। লুমেন মানে ফাঁকা জায়গা। মনে করো এইটা রক্তনালী, এইটা কি? রক্তনালী। রক্তনালীর মাঝখানের যে ফাঁকা জায়গা, যার মধ্য দিয়ে রক্ত চলাচল করে, খেয়াল করো, রক্তনালীর মাঝখানের যে ফাঁকা জায়গা, এটা মনে করো এর মধ্যে দিয়ে রক্তগুলো চলাচল করে, এটা একটা রক্তনালী। এরকম তো আলটিমেটলি নাকি, এরকম এরকম তো এর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, মাঝখানে যে ফাঁকা জায়গা আছে না, ফাঁকা জায়গা, এটাকে আমরা বলি লুমেন। তোমরা যদি কলমের ক্ষেত্রে খেয়াল করো, এটা কলমের হেড, এই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে না, ফাঁকা জায়গা, এটাকে বলা হয় লুমেন। আর তোমরা যদি আরো কলমের ক্ষেত্রে চিন্তা করো, কলমের মাঝখানে এই যে ফাঁকা জায়গা আছে না, যার মধ্যে কালি ঢুকানো হয়, ফাঁকা জায়গা, মাঝখানে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় লুমেন। এটাকে বলা হয় লুমেন। আর্টারির লুমেনটা স্মল, চিকন। এই যে ফাঁকা জায়গা দেখো, আর্টারির ভেতরের যে ফাঁকা জায়গা, যার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, এই ভেতরের লুমেন কিন্তু স্মল বা ছোট, স্মল বা ছোট। কিন্তু দেখো, এটা কিন্তু ভেনের লুমেনটা কি বড় না? দেখো, ভেনের লুমেনটা কিন্তু বড়। পার্থক্য দুইটা গেল। 1 নম্বর পার্থক্য ছিল আর্টারির দেয়াল। আর্টারির দেয়াল মোটা, ভেনের দেয়াল চিকন। 2 নম্বর, লুমেন, মাঝখানে ফাঁকা জায়গা। আর্টারির মাঝখানে যে লুমেন, রক্ত চলাচলের যে জায়গা, যার মধ্য দিয়ে রক্ত চলাচল করে, এই জায়গাটুকু ছোট, ছোট্ট জায়গার মধ্যে দিয়ে রক্ত যায়। আর ভেনের ভিতরে জায়গা কিন্তু অনেক বড়, ভেনের ভিতরে জায়গা কিন্তু অনেক বড়। বুঝতে গেল? একটা গেল ওয়াল, আর একটা গেল লুমেন। ঠিক আছে। এইবার পরবর্তী 3টা পয়েন্ট দেখো, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভান্টিকা। তিনটা পয়েন্ট, এই তিনটাই কিন্তু আর্টারি এবং ভেনের লেয়ার, স্তর। ইন্টিমা একদম ভেতরের লেয়ার, টিউনিকা ইন্টিমা একদম ভেতরের লেয়ার, একদম ভেতরের লেয়ার। তারপর মাঝখানে যে লেয়ার, তাকে বলা হয় টিউনিকা মিডিয়া, এবং সবার বাহিরের যে লেয়ার, তাকে বলা হয় টিউনিকা অ্যাডভান্টিকা। খেয়াল করো, এই রক্তনালীগুলো বা আর্টারি ভেনগুলো কিন্তু অনেকগুলো স্তর বিশিষ্ট। এই যে এটা মনে করো একটা আর্টারি, এটা একটা ভেনের ছবি। আর্টারি কিন্তু অনেক স্তর বিশিষ্ট, আর্টারি কিন্তু অনেকগুলো স্তর বিশিষ্ট, শুধু একটা লাইন না, এর বাইরে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার আছে। বেশ কয়েকটা স্তর বিশিষ্ট একটা আর্টারি কিন্তু। বুঝতে পারলা? আর্টারি কিন্তু বেশ কয়েকটা স্তর বিশিষ্ট। একদম ভেতরের যে স্তর, তাকে বলা হয় টিউনিকা ইন্টিমা। আমি একটু যদি ড্রয়িং করি, মনে করো এটা একটা আর্টারি, এটা একটা আর্টারি। হ্যাঁ, এই আর্টারি এই লেয়ারটা
এই যে এরকম বাইরে অনেকগুলো স্তর আছে, এরকম সরি দেখো এরকম অনেকগুলো স্তর আছে, এরকম কিন্তু লেয়ার আছে, এরকম লেয়ার আছে। মনে করো এটা ভেন, এটা মনে করো ভেন, এরকম কিন্তু অনেকগুলো লেয়ার আছে। একদম ভেতরের যে লেয়ার, একদম ভেতরের যে লেয়ার, এই লেয়ারকে বলা হয় টিউনিকা ইন্টিমা। ইন্টিমা বুঝতে পারছো, ইন ভিতরে, টিউনিকা ইন্টিমা, ভিতরের লেয়ারকে কি বলা হয়? টিউনিকা ইন্টিমা। খেয়াল করো একদম ভেতরের যে লেয়ার, আগে লেয়ার গুলো বোঝো। টিউনিকা ইন্টিমা মানে ভেতরের লেয়ার। মাঝখানের লেয়ারকে বলা হয় টিউনিকা মিডিয়া। মিডিয়া মানে মিডিল, মিডিয়া মানে মিডিল, মাঝখানের ভেতর আছে এইটা। আর একদম বাহিরের যে লেয়ার, এটাকে বলা হয় টিউনিকা অ্যাডভান্টিকা। টিউনিকা অ্যাডভান্টিকা। আর্টারি এবং ভেনের কয় স্তর বিশিষ্ট? আর্টারি এবং ভেনের যে ওয়ালটা আছে, দেয়ালটা আছে, এই দেয়ালটা কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। সবার ভেতরের লেয়ারটাকে আমরা কি বলি? টিউনিকা ইন্টিমা। মাঝখানের লেয়ারটাকে কি বলি? টিউনিকা মিডিয়া। বাইরের লেয়ারটাকে কি বলি? টিউনিকা অ্যাডভান্টিকা। আর্টারির ক্ষেত্রে এরকম 3টা লেয়ার, ভেনের ক্ষেত্রে এরকম 3টা লেয়ার। ঠিক আছে, আর্টারি এবং ভেনের এগুলো লেয়ার নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আর্টারির লেয়ার গুলো, যেটা টিউনিকা ইন্টিমা ভেতরেরটা, এটা কিন্তু ঠিক, মোটা, এটা কিন্তু ঠিক। তোমরা রিলেটিভলি ঠিক এটা কেটে দাও, শুধুমাত্র ঠিক রাখো, রিলেটিভলি কথাটা ঠিক কেটে দাও, সহজ করে রাখো। টিউনিকা ইন্টিমা একদম ভিতরের লেয়ার, আর্টারির সবার ভিতরের লেয়ারটা কিন্তু মোটা ঠিক, কিন্তু ভেনের ভিতরের লেয়ারটা কিন্তু থিন, থিন মানে চিকন। তারপর 4 নাম্বার টিউনিকা মিডিয়া মানে মাঝখানের লাইনটা। আর্টারির মাঝখানের লাইনটাও কিন্তু মোটা, কিন্তু ভেনের মাঝখানের লাইনটাও কিন্তু চিকন। খেয়াল করো, দুইটাই মোটা, এটা দুইটাই চিকন। যদি বলি বাহিরের লেয়ারটা, টিউনিকা অ্যাডভান্টিসিয়া, টিউনিকা অ্যাডভান্টিসিয়া, আর্টারির বাহিরের লেয়ারটা কিন্তু চিকন, কিন্তু ভেনের বাহিরের লেয়ারটা কিন্তু মোটা, মোটা। দেখো একটা বললাম ওয়াল, একটা বললাম লুমেন, একটা বললাম টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভান্টিকা। 5টা পার্থক্য বললাম, ডিফারেন্স বিটুইন আর্টারি অ্যান্ড ভেন। এই প্রশ্ন করতে এসে আমরা অলরেডি 5টা পার্থক্য বলেছি। বলো আগে 5টা পার্থক্য বুঝে নিয়ে এরকম কে আছে? আগে 5টা বলো, তারপর পরবর্তীগুলো নিয়ে কথা বলবো। এই 5টা বুঝে নিয়ে এরকম কেউ আছে নাকি? ওয়াল মানে দেয়াল, তারপর লুমেন মানে মাঝখানে ফাঁকা জায়গা যার মধ্যে দিয়ে রক্তটা চলাচল করে, আর টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভান্টিসিয়া, এই 3টা হচ্ছে লেয়ার বা স্তর। এগুলো লেয়ার বা স্তর, লেয়ার বা স্তর। এইবার মেন পার্থক্যগুলো খেয়াল করো। এইবার আমরা যেগুলো আসবো 3 4 5, আবার বলেন 3 4 5, এই 3টাই হচ্ছে লেয়ার বা স্তর। স্তর বেশ কয়েকটা লেয়ার স্তর বিশিষ্ট কিন্তু আর্টারি, বেশ কয়েকটা স্তর বিশিষ্ট কিন্তু ভেন। যেগুলো ভেতরের স্তর, ভেতরের ওয়াল, ভেতরের আবরণ, সেই আর্টারির ক্ষেত্রে ভেতরের আবরণগুলো মোটা, ভেনের ভেতরের আবরণগুলো চিকন। টিউনিকা মিডিয়া মানে মাঝখানের লাইন, আর্টারির মাঝখানের যে আবরণ আছে সেটাও মোটা, ভেনের মাঝখানের আবরণ চিকন। তবে যদি বলি সবার বাহিরের আবরণটা, যদি বলি সবার বাহিরের আবরণটা, সেক্ষেত্রে কিন্তু আর্টারির বাহিরের আবরণ চিকন, ভেনেরটাই কিন্তু মোটা। ওই দুইটা আর্টারির সেম, ভেনের সেম, কিন্তু এক্ষেত্রে সে কিন্তু উল্টে গেছে। এইবার আরেকটা পার্থক্য বলবো, পরবর্তী পার্থক্য ভালভ। পরবর্তী পার্থক্য ভালভ। খেয়াল করো, ভালভ, ভালভ মানে কি? এখন আমরা দেখব ভালভ। মনে করো, মনে করো যে এটা একটা, এটা একটা ভেন, এটা একটা ভেন। মনে করো এটা একটা ভেন, এর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, এর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে। খেয়াল করো, রক্ত চলাচলের সময় এটা একটা ভেন, এর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে। যেগুলো ভেন সেখানে কিন্তু এরকম ভালভ আছে, ভালভটা আলটিমেটলি এরকম, ভালভটা আলটিমেটলি এরকম, মনে করো এরকম। ভালভ থাকার ফলে হয় কি, ভালভ থাকার ফলে হয় কি, তোমাদের ব্লাড হার্ট পড়াইতে গিয়ে কিন্তু বলেছিলাম, আমাদের যখন রক্ত চলাচল করে, ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, তখন একটা ধাক্কা গিয়ে
একটা ধাক্কা গিয়ে অন্য একটা রুমে যায়, গিয়ে দরজাটা বন্ধ হয়ে যায়। আরেকটা ধাক্কা দিল, দিয়ে আরেকটা রুমে গেল, গিয়ে আগের দরজা বন্ধ হয়ে গেল। আবার ধাক্কা দিল, গিয়ে আরেকটা রুমে গেল, দরজা বন্ধ হয়ে গেল। ভেনের ক্ষেত্রে ভালভ থাকার কারণে, মনে করেন এটা পায়ের ভেন। প্রশ্ন হতে পারে ভাইয়া, রক্ত তো সারা শরীর চলাফেরা করে, রক্ত তো সারা শরীর চলাফেরা করে। তোমাদের একটা এক্সাম্পল বলেছিলাম যে মনে করো একটা স্যালাইনের লাইন, খেয়াল করো তো একটা কথা, একটা স্যালাইনের লাইন, তোমার বাসায় কোনো একটা রুগীকে স্যালাইন দিতে হবে। রুগী আছে মনে করো বেডের উপর, কিন্তু স্যালাইন আছে নিচে, স্যালাইন আছে নিচে, তাহলে কি স্যালাইন উপর দিকে উঠবে? বলো তো, স্যালাইন কি উপর দিকে উঠবে? স্যালাইনের বক্সটা বা স্যালাইন যার মধ্যে থাকে, স্যালাইনের ফাইল বা স্যালাইনের ওই যে 1 লিটার বোতলটা নিচে রাখলা, আর রুগী আছে উপর দিকে, স্যালাইন কি উপর দিকে উঠবে? তোমার কি মনে হয়? স্যালাইন কিন্তু উপর দিকে উঠবে না, স্যালাইন কিন্তু উপর দিকে উঠবে না। কিন্তু তুমি আর একটা বিষয় খেয়াল করো, তোমার পানির লাইন, বাসা 5 তলা, এখন মোটর আছে একদম গ্রাউন্ড ফ্লোরে, মাটির কাছে মোটর আছে, পানি কি 5 তলায় উঠে না? বলো তো, পানি কি 5 তলায় উঠে না? পানি কি 5 তলায় উঠে না? হ্যাঁ অবশ্যই উঠে, খেয়াল করো। একটু আগে আমরা দেখছিলাম স্যালাইন জাস্ট 2 তলা উপরে বেড, সে বেডে উঠতে পারতেছে না। স্যালাইনের মেন লাইনটা 5 লিটারের নিচে থাকার কারণে জাস্ট 2 হাত উপরে উঠতে পারতেছে না। কিন্তু আমরা আবার খেয়াল করতেছি 5 তলা, 10 তলা, 15 তলা, সেখানে আবার পানির লাইন উঠে চলে যাচ্ছে। অবশ্যই কোনো একটা মেকানিজম আছে, কোনো একটা চাপ আছে, কোনো একটা প্রেশার আছে, কোনো একটা চাপ বা কোনো একটা প্রেশার আছে। আমি একটু বলি, খেয়াল করো, যেহেতু আমাদের পায়ের দিক থেকে, আমাদের পায়ের দিকে থেকে কিন্তু রক্ত হার্টে আসতে হয়, হার্ট শুধু পাম্প করে সারা শরীর রক্তগুলো ছড়ায় দিল, হার্টের কি এতটুকুই কাজ? খেয়াল করো, হার্ট পাম্প করে সারা শরীর রক্ত ছড়ায় দিল, হার্টের কি এতটুকুই কাজ? সারা শরীর থেকে রক্তগুলো কি হার্টে আবার আসতে হবে না? বলো তো, সারা শরীর থেকে রক্তগুলো হার্টে আসবে, হার্ট সেগুলো পাম্প করে সারা শরীরে দিয়ে দিবে। তোমরা যারা গত কয়েকটা ক্লাস করেছো তোমরা হয়তো খুব ভালো বুঝতে পারতেছো। দেখো, সারা শরীর থেকে রক্তগুলো হার্টে ফিরে আসবে, হার্ট পাম্প করে সারা শরীরে দিয়ে দিবে। আবার সারা শরীর থেকে রক্তগুলো হার্টে আসবে, হার্ট পাম্প করে রক্তগুলো সারা শরীরে দিয়ে দিবে। ঘটনা হলো, পায়ের রক্ত যদি চিন্তা করি, পায়ের রক্ত, পা 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 তোমার পা, পায়ের গোড়ালি, পায়ের আঙ্গুল, এগুলো থেকে রক্ত তো তোমার হার্টে আসতে হয়। তুমি মনে করো দাঁড়িয়ে আছো, পা আছে তো নিচের দিকে, তখন রক্ত কিন্তু নিচ থেকে উপরে উঠতে হয়। এমন কি তো না যে তোমার হার্টের কাছে রক্ত আসার জন্য তোমাকে উপর হতে হয়। পা যখন আমি উপর দিকে করি তখন রক্ত হার্টে আসে, আর পা যখন নিচ দিকে করি তখন রক্ত নিচে নেমে চলে যায়। ঘটনা তো এরকম না, ঘটনা তো এরকম না, তাই না? তুমি যে দাঁড়িয়ে আছো, তুমি যে দাঁড়িয়ে আছো, তবুও কিন্তু তোমার হার্টে রক্ত আসতেছে। কেন? এই যে আমাদের ভালভ আছে ভেনের মধ্যে, ভেনের মধ্যে ভালভ থাকার কারণে হয় কি জানো, তখন মনে করো এই ভেন করে কি, ধাক্কা দিল, যখন এ পাশে ধাক্কা দিল, ভেনের এখান থেকে ধাক্কা দিয়ে রক্তগুলো এ পাশে পার হয়ে গেল, এখানে রক্ত চলে আসলো, তখন এই দরজাটা বন্ধ হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেছে। তখন এখান থেকে আরেক ধাক্কা উপর দিকে গেল, গিয়ে এই দরজা বন্ধ হয়ে গেছে। এখান থেকে আরেক ধাক্কা গিয়ে উপর দিকে গিয়ে দরজা বন্ধ হয়ে গেছে। দেখো, এভাবে নিচ থেকে ধাক্কা ধাক্কা হতে হতে কিন্তু ও রক্ত উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। আর একটা কথা তোমাদের বলিনি, সেটা হচ্ছে তোমাদের মাসকুলোস্কেলেটাল সিস্টেম পড়ার সময় বলেছিলাম যে পোস্টেরিয়র পার্ট অফ লেগ, পোস্টেরিয়র পার্ট অফ লেগ, পায়ের পেছনের অংশে একটা মাসেল আছে, পায়ের পেছনের অংশে একটা মাসেল আছে। ওই মাসেলের নাম কি বলতে পারবা? ওই মাসেলের নাম কি বলতে পারবা? পোস্টেরিয়র পার্ট অফ লেগ, আমি লিখে দিয়েছি, পোস্টেরিয়র পার্ট অফ লেগ, লেগের পেছনের অংশে একটা মাসেল আছে, সেই মাসেলের নাম কিন্তু কাফ মাসেল, সেই মাসেলের নাম কিন্তু কাফ মাসেল। আচ্ছা, ঘটনা হলো পায়ের নিচের রক্তগুলো কারা পাম্প করে উপরে উঠায়? পায়ের নিচের রক্তগুলো পাম্প করে উপরে উঠায় কারা? পায়ের নিচের রক্তগুলো কিন্তু পাম্প করে উপরে উঠায়, এদেরকে বলা হয় কাফ মাসেল। একটু ওয়েট প্লিজ। বলছিলাম যে আমাদের
মাসেলকে কিন্তু বলা হয় প্যারিফেরাল হার্ট। খেয়াল করো, রূপক অর্থে এই নামটা ব্যবহার করা হয়। আমাদের কাফ মাসেলকে বলা হয় প্যারিফেরাল হার্ট। প্যারিফেরাল মানে দূরবর্তী। প্যারিফেরাল মানে কি? দূরবর্তী। আমি লিখে দিচ্ছি প্যারিফেরাল, প্যারিফেরাল হার্ট। কাফ মাসেলকে আরেকটা কি নামে নামকরণ করা হয়? ডাক নাম কি? কাফ মাসেলের ডাক নাম কি? প্যারিফেরাল হার্ট। কেন? আমাদের নিচের রক্তগুলো পাম্প করে উপর থেকে উঠায় কে? আমাদের পায়ের দিকে বা লয়ার সাইডের পায়ের নিচের অংশের রক্তগুলো পাম্প করে উপর থেকে উঠায় কে? নিচের দিকে কেউ আছে যারা পাম্প করে। পায়ের নিচের দিকে নিশ্চয় কেউ আছে যারা পাম্প করে রক্তগুলো উপরে উঠায়, রক্তগুলো উপরে উঠায়। সেই নিচের দিকে পাম্পটা করে কে? কাফ মাসেল। পায়ের নিচের দিকে রক্তগুলো পাম্প করে কে? কাফ মাসেল। এই জন্য কিন্তু কাফ মাসেলকে বলা হয় প্যারিফেরাল হার্ট। কাফ মাসেলকে কিন্তু বলা হয় প্যারিফেরাল হার্ট। খেয়াল করো, বলছিলাম যে এই ভেনের মধ্যে এই ধরনের যে ভালভ আছে বা কপাটিকা আছে, ভেনে কিন্তু কপাটিকা আছে, কিন্তু আর্টারির মধ্যে কিন্তু কোনো কপাটিকা নাই। কারণ আর্টারি তো চারিদিকে রক্ত নিয়ে যায়, চারিদিকে রক্ত ছড়ায় যায়। আর এটাই মনে করো তোমার হার্টের সেন্টার, এটাই মনে করো তোমার হার্টের হার্ট বা সেন্টার। এখান থেকে রক্ত সারা শরীরে ছড়ায় দিতে কিন্তু খুবই সহজ, খুবই সহজ। আর্টারিকে কিন্তু কষ্ট করতে হচ্ছে না। আর্টারিকে তো কষ্ট করতে হচ্ছে না যে তুমি রক্ত উপরে উঠায় নিয়ে আসো, এই করো সেই করো, কোনো ঝামেলা নাই। মনে করো 5 তলায় তোমার কোনো একটা স্যালাইনের ফিতা আছে, 5 তলায় স্যালাইনের ফিতা আছে বা স্যালাইনের তার আছে, বা 5 তলায় কোনো একটা পানির লাইন আছে, তোমার 1 তলায় পানি দেওয়া লাগবে। এটা কি কোনো কষ্ট আছে? না, কোনো কষ্ট নাই। জাস্ট ছেড়ে দিলে নিচ দিকে নেমে চলে আসবে, জাস্ট ছেড়ে দিলে নিচ দিকে নেমে চলে আসবে। কষ্ট কখন? নিচ থেকে উপরে যখন দিবে তখন কষ্ট। খেয়াল করো, উপরে থেকে নিচে নামতে কিন্তু কোনো কষ্ট নাই। উপরে থেকে নিচে নামতে কিন্তু কষ্ট পাবে না, রাস্তা ক্লিয়ার। কিন্তু কষ্ট হবে কখন? যখন উপর দিকে উঠবে, যখন উপর দিকে উঠবে। বলছিলাম যে ভেনের মধ্যে কিন্তু এরকম ভালভ আছে, কিন্তু আর্টারির মধ্যে কিন্তু ভালভ নাই। এই পার্থক্যর সাথে, এই কথাগুলোর সাথে কয়েকটা পার্থক্য মিলে যাবে। সেটা হলো, যেহেতু ভেনের মধ্যে এরকম ভালভ আছে, সুতরাং ভেনের মধ্যে কিন্তু রক্ত চলাচল করে একটু ধীরে, একটু ধীরে। এক্সাম্পল আমি বলি যে মনে করো লোকাল বাস আর ডিরেক্ট বাস। তোমরা জানো যারা রাজশাহী থেকে বা তোমাদের যারা নওগাঁ বাসা, নওগাঁ থেকে বা যেখান থেকেই হোক, ডিরেক্ট কিছু কিছু বাস আছে। দেশ ট্রাভেল, ন্যাশনাল ট্রাভেল, হানি, শ্যামলী, এই বাসগুলো কিন্তু ডাইরেক্ট বাস। তুমি বাসে উঠবা, এক টানে গিয়ে চলে যাবে গন্তব্য, এক টানে চলে যাবে। এগুলোর কিন্তু গতি খুব বেশি, এগুলোর গতি খুব বেশি। আর যেগুলো বাসের স্টপেজ অনেক বেশি, লোকাল বাস। মনে করো রাজশাহীতে গাড়িতে উঠছো তো, এই সামনে একটা লোক হাত উঠাইছে, লোক উঠায় নিচ্ছে, সামনে গিয়ে আরেকটা লোক হাত উঠাইছে, ওকে আবার লোক উঠায় নিচ্ছে। আর একজন দেখবো ভাই দাঁড়ান তো, নামবো, ভাই দাঁড়ান তো আমার একটা বস্তা উঠাবো, এই করবো সেই করবো। লোকাল বাস যাদের স্টপেজ বেশি তাদের কিন্তু গতি কম, গতি কম, বুঝলা? এই ভেনের মধ্যে যেহেতু ভালভ আছে অনেকগুলো, একটু পরপর যেহেতু ভালভ আছে, সুতরাং ভেনের মধ্যে দিয়ে কিন্তু রক্ত চলাচল করবে একটু ধীরে, একটু ধীরে। কিন্তু আর্টারির মধ্যে দিয়ে কিন্তু দ্রুত রক্ত চলাচল করতে পারবে। আর্টারির মধ্যে দিয়ে রক্ত চলাচলের গতি কিন্তু খুব দ্রুত হবে। কেন? ওয়াই? আর্টারির মধ্যে কেন দ্রুত রক্ত চলাচল করতে পারবে? বিকজ আর্টারিতে কোনো ভালভ নাই, আর্টারিতে কিন্তু কোনো স্টপেজ নাই, থামার কোনো সেন্ট নাই। এই যে রক্ত চলাচল শুরু করেছে, দৌড়, এক গতিতে, হ্যাঁ, একদম চলে যাবে। এইটা একটা বিষয়। আর একটা বিষয় বলো তো, যেখানে রক্তের বেগ বেশি হবে, যার মধ্যে দিয়ে রক্তের বেগ বেশি হবে, এখানে রক্তের চাপ কেমন হবে? চাপ বেশি না কম হবে? যেখানে বেগ বেশি সেখানে চাপ কি হবে? যেখানে বেগ বেশি সেখানে চাপও হবে কিন্তু অনেক বেশি। মনে করো একটা গাড়ি যাচ্ছে খুব দ্রুত গতিতে, ওটাকে কিন্তু ব্রেক করে আটকানো খুব কঠিন, কারণ খুব গতিতে আছে। যেহেতু আর্টারির মধ্যে যদি রক্তগুলো খুব দ্রুত চলাচল করে, সুতরাং এর মধ্যে কিন্তু রক্তের চাপও খুব বেশি। আর ভেনের মধ্যে দিয়ে যেহেতু রক্ত ধীরে ধীরে একটু তুলনামূলক ধীরে চলাচল করে, সুতরাং রক্তের চাপও কিন্তু একটু কম। আমরা এই কথাগুলোর সাথে একটু পার্থক্য দেখি তো, পার্থক্য এই কথাগুলো আছে কিনা। আমরা কথাগুলো বললাম 7 নাম্বার কথা, 7 নাম্বার কথা বললাম যে ভালভ। দেখো আর্টারিতে কিন্তু কোনো ভালভ নাই,
কপাটিকা নাই, কোনো স্টপেজ নাই, কোনো দরজা নাই। ভেনেও সাধারণত থাকে না, তবে প্রেজেন্ট ইন সাম ভেন, প্রেজেন্ট ইন সাম ভেন, কয়েকটা ভেনে থাকতে পারে। প্রেজেন্ট ইন সাম ভেন তুমি এটাও দিতে পারো, বা তুমি দিতে পারো অ্যাবসেন্ট, ইউজুয়ালি অ্যাবসেন্ট, এই কথাও কিন্তু তুমি দিতে পারো। মাত্র কয়েকটা ভেনে আছে, এই কথাও তুমি যেমন দিতে পারো, বা তুমি দিতে পারো ইউজুয়ালি, সাধারণত ভেনের মধ্যে হাল থাকে না, ইউজুয়ালি অ্যাবসেন্ট, এই কথাটাও কিন্তু উল্লেখ করতে পারো। ভাই এইটা অথবা ওইটা, তোমার যেটা সুবিধা মনে হয়। আমরা 6টা পার্থক্য দেখলাম। তারপরে আর একটা পার্থক্য দেওয়া আছে যে কোলাপসিবিলিটি। কোলাপস মানে চুপসে যাওয়া। কোলাপস মানে কি? চুপসে যাওয়া। কোলাপসিবিলিটি মানে চুপসে যাওয়ার মতো ক্ষমতা। চুপসে মানে কি? কোনো কিছু এই যে হ্যালো ডাজ নট হ্যাঁ ভাই। কোলাপস when cut। আরে ভাই কি আটটারে যদি কারো বিষয় হলো কেটে প্রবলেম যায়, হয়েছে না বুঝছো আটটারে কিন্তু তো ওই যে চুপসে যায়। এখন এখন মানে ওই কারো যদি মানে ওই আটটারে ঠিক আর কেটে কাজ যায়, তখন করতেছিল কিন্তু না ফিনকি বুঝলাম দিয়ে রক্ত মেনলি ডিজেবল ওই যে তোমার বললাম না দুইবার ট্রাই করেছি দুইবারই বের হয়। ডিজেবল খুব খাইছি দ্রুত গতিতে রক্ত বের হয়, খুব দ্রুত গতিতে রক্ত তো বের ওটার হয়। হচ্ছে সলিউশন তোমরা বাইর খেয়াল করবা, করেছে দেখবা আল্লাহর রহমতে যে হ্যাঁ তোমরা তো গরু তো কখনো আমি কাটছো যে না, হ্যাঁ। কিছুক্ষণ গরু কখনো পরে কাটছো মেরে না, দিতেছি বা তুমি ডিটেইলস মুরগি গুলো কাটলেও আরেকবার মাঝে মাঝে সেন্ড করো বোঝা যায়, আচ্ছা ঠিক মুরগি আছে, কাটলেও দিব, ওটা বোঝা যায় সমস্যা নাই। যে আমি আর মুরগির শোনো শোনো ভিতরের শোনো শোনো একটা রগ আছে, ওটা যদি শোনো কাটো হ্যাঁ কও। রক্ত কিন্তু খুব ওই জুম দূরে মিটিং ছিটকে এর যায়, এই প্রোটা রক্ত তোমার কিন্তু খুব কাছে দূরে চাইলাম ছিটকে যায় কিন্তু। ও, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখি ম্যানেজ যেগুলো করতেছি। দূরে তোমার ছিটকে কয় যায়, ডোনেট করবা? যে অংশগুলো কাটলে ওটাতে দেখবা মনে ফিনকি করো দিয়ে রক্ত হুট 20 করে খুব দূরে এমনিতে ছড়ায় ক্লাস গেল, 15 জন করি ওইটা তবে তুমি কিন্তু 25 জনের আর্টারি, মতো দিয়ে রাখো 25 ওইটা কিন্তু 20 আর্টারি। কারণ আচ্ছা ঠিক আছে আর্টারির মধ্যে ঠিক দিয়ে আছে। রক্তের বেগ খুব বেশি, কবে দিবানি আজকে দিও আর্টারির মধ্যে নাকি কিন্তু রক্তের বেগ বেশি। আর কিছু কিছু আচ্ছা আছে তোমার রক্তনালী আমি কাটলে ওখানেই ডিটেলস রক্ত পড়ে, জানাইতেছি একটু পরে। ওখানেই জানাও রক্ত একটু পড়ে, পরে জানাও ওগুলো কি বলা হয়? আমারও ভেন। পরীক্ষা হইতাছে তো দেখো সময় পাইতাছি কোলাপসিবিলিটি, না। কারো যদি ও, আর্টারি কেটে তোমার যায়, পরীক্ষা কালকে শেষ একটু ডাজ নট পরীক্ষা তো কোলাপস, শেষ আমার সবার পরীক্ষা, তখন কিন্তু আর না চুপসে না যায় না, পরীক্ষা আমার শেষ মানে রক্ত কয়েকদিন পরে। পড়া সহজে তুমি কিন্তু কি বন্ধ অনার্সে পড়ো না হয় এসএসসি তে না। আর অনার্সে যদি অনার্সে। ভেন কেটে ও যায়, যদি ভেন কেটে যায়, এই মে ব্যাপার কোলাপস, হুম। চুপসে যেতে পারে ও, ওয়েন কাট, যখন কেটে যায়। তাহলে এখন আবার বুস্ট করবা ভেন কোন যখন কেটে দুঃখে যায় তখন চুপসে যেতে পারে, একটু পর রক্ত পড়া সেটাই কিন্তু বন্ধ ভাবতেছি, হতে মানে থাকে। কিন্তু পরীক্ষা আর্টারি আবার কাটলে কিন্তু হার্ড পরীক্ষা শনিবারে, না ফিনান্স পরীক্ষা, বুঝটা সহজে রক্তক্ষরণ বন্ধ হয়। শনিবারে পরীক্ষাটা দিয়া করি আরেকটা নাকি দেখো, ভাই? তারপর দেখো ক্যারি ব্লাড তোমার অ্যাড, ইচ্ছা ক্যারি সমস্যা নাই ব্লাড অ্যাড মানে রক্ত আচ্ছা তাহলে কইরা চলাচল। দিও না, শনিবারে খেয়াল করো, পরীক্ষাটা শেষ হাই হোক প্রেশার, তারপরে করি। লো প্রেশার, ওকে বললাম যেহেতু আটটারির মধ্যে আচ্ছা স্টপেজ ঠিক আছে, নাই, আর আমি তোমার ওই সুতরাং বিষয়টা রক্তের দেখতেছি। চাপ কিন্তু বেশি, জুমের হাই বিষয়টা প্রেশার, দেখো একটু উচ্চ রক্তচাপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু পরে অ্যান্সার দিই, টাইম শেষ। ক্যারি ব্লাড অ্যাড, রক্ত চলাচল, ক্যারি ব্লাড অ্যাড, হাই প্রেশার, লো প্রেশার। আটটারিতে কিন্তু রক্তের চাপ খুব বেশি, ভেনে কিন্তু রক্তের চাপ কম। তারপর রেট অফ ব্লাড ফ্লো, রক্ত চলাচল, ফ্লো মানে প্রবাহ, রক্ত চলাচল বা রক্ত প্রবাহের রেট কেমন, হার কেমন, বেগ কেমন। দেখো র্যাপিড, দ্রুত চলাচল করে, দ্রুত চলাচল করে, ভেনে কিন্তু স্লো, ধীরে ধীরে চলাচল করে। আচ্ছা আমাদের টাইম শেষ, 40 মিনিট হয়ে গেছে, আমি কেটে দিচ্ছি। 40 মিনিট হয়ে গেছে, কেটে দিচ্ছি, আবার অ্যাড হও, এখনই আবার অ্যাড হও। Recording in progress. একটু লাইনে থাকো তো প্লিজ, ওয়েট।
ভুল আছে। তো এখানে মনে হলো ব্যারি ব্লাড বিলের সাথে লিখেছি সরি ব্লাড, মনে হলো যে 9 নম্বরে ব্যারি ব্লাড, ক্যারি ব্লাড, ক্যারি তুই আইডি লিখেছিস তো? আরে না কেন লাগছে। আচ্ছা, আমরা বলছিলাম যে ডিফারেন্স বিটুইন আর্টারি এবং ভেন, এই অংশে পড়তে এসে আমরা দেখলাম যে কোলাপসিবিলিটি একটা হচ্ছে যে চুপসে যাওয়া। কোলাপসিবিলিটি মানে কি? চুপসে যাওয়া। এই চুপ। কোলাপসিবিলিটি মানে চুপসে যাওয়া। আর্টারি যদি কেটে যায়, আর্টারি যদি কেটে যায় বা ধমনীটা যদি কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু চুপসে যায় না, একদম ফিনকি দিয়ে রক্ত বের হয়, খুব দ্রুত গতিতে রক্ত বের হয়। কিন্তু ভেন যদি কেটে যায়, মে কোলাপস ওয়েন কাট, ভেন কেটে গেলে কিন্তু চুপসে যেতে পারে, তার মানে রক্ত পড়াটা বন্ধ হতে পারে। এরপর আমরা দেখলাম ক্যারি ব্লাড অ্যাট, রক্ত চলাচল করে। কেমন রক্ত চলাচল করে? হাই প্রেসার, মানে আর্টারিতে কিন্তু আমরা হাই প্রেসার পাই, উচ্চ চাপ। উচ্চ চাপ আর্টারিতে কিন্তু রক্তের চাপ উচ্চ, খুব বেশি, কিন্তু ভেনে কিন্তু লো প্রেসার, রক্তের চাপ কম। তারপরে পার্থক্য লিখা আছে রেট অফ ব্লাড ফ্লো, রক্ত প্রবাহ কেমন করে? রক্তের প্রবাহ আর্টারিতে কিন্তু রক্তের প্রবাহ র্যাপিড, র্যাপিড, RAPID, র্যাপিড মানে কি? দ্রুত। র্যাপিড মানে কিন্তু দ্রুত। আর্টারিতে কিন্তু রক্তের প্রবাহ দ্রুত, খুব দ্রুত রক্ত চলাচল করে, খুব দ্রুত। বললাম যে ওখানে কোনো বাধা নাই, দ্রুত ডাইরেক্ট গাড়ি। আর ভেনে কিন্তু রক্ত চলাচল করে একটু স্লো, ধীরে। তারপরে পার্থক্য হলো ম্যাক্সিমাম ডায়ামিটার। ডায়ামিটার মানে মাঝখানে যে ফাঁকা জায়গা, বললাম একটা মাঝখানের ফাঁকা জায়গাটুকুকে আমরা বলি ডায়ামিটার, যার মধ্য দিয়ে রক্ত চলাচল করে, এটাকে আমরা বলি লুমেন। তো যতটুকু জায়গা ফাঁকা আছে, যতটুকু জায়গা ফাঁকা আছে এক পাশ থেকে আরেক পাশের মাঝখানের জায়গা, এটা রাস্তাটা কত বড়, যে রাস্তা দিয়ে রক্ত চলাচল করে সেই রাস্তাকে আমি বলি লুমেন। কিন্তু রাস্তাটা কত বড়, কত বড় রাস্তার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে? দেখতে পাচ্ছিলাম যে আর্টারির ক্ষেত্রে এই ডায়ামিটার বা ব্যাসার্ধটা হয় 25 মিলিমিটার সর্বোচ্চ। সবচেয়ে বড় আর্টারির নাম কি বলো তো? সবচেয়ে বড় আর্টারির নাম কি? সবচেয়ে বড় আর্টারি বা সবচেয়ে বড় ধমনীর নাম কি? অ্যাওর্টা। সবচেয়ে বড় ধমনীর নাম কিন্তু অ্যাওর্টা, ব্যাকেটের মধ্যে দেওয়া আছে। বলেছিলাম যে একটা আর্টারির সর্বোচ্চ মাঝখানে ফাঁকা জায়গা 25 মিলিমিটার পর্যন্ত হতে পারে। আর ভেনের সবচেয়ে বড়টার নাম কি? সবচেয়ে বড় ভেনের নাম কি? ভেনা কাভা। একটা ভেনের সর্বোচ্চ ফাঁকা জায়গা কতটুকু হতে পারে? 30 মিলিমিটার। খেয়াল করো, তার মানে আর্টারির মাঝখানের ফাঁকা জায়গা কিন্তু একটু ছোট, ভেনের মাঝখানে ফাঁকা জায়গা কিন্তু বড়। একটা 25 মিলিমিটার আর একটা 30 মিলিমিটার। আমরা কিন্তু পার্থক্য নাম্বার 2-এও এই কথা বলেছিলাম যে আর্টারির লুমেন স্মল, কিন্তু ভেনের লুমেন কিন্তু লার্জ। আমরা অলরেডি 10টা পার্থক্য পড়ে ফেলেছি, আমরা অলরেডি 10টা পার্থক্য পড়ে ফেলেছি। ঠিক আছে, এবার আমি আরো কয়েকটা পার্থক্য লিখে দিতে চাচ্ছি, আমি আরো কয়েকটা পার্থক্য দিতে চাচ্ছি, আরো 2টা দিতে চাচ্ছি। তোমরা যেন ভুলে গেলেও তাও মোটামুটি 9-10টা থেকে যায়, 12টা বা 13টা দিই, যেন ভুলে গেলেও 9-10টা থেকে যায়। আর একটা পার্থক্য লিখো, সেটা হলো যে প্যাটার্ন অফ ব্লাড ফ্লো। 6 নাম্বারটা, 6 নাম্বারটা আর 8 নাম্বারটা।
6 এবং 8 নাম্বার জায়গা নাই, পরের পেজে লিখো। এক পেজে জায়গা নাই, পরের পেজে লিখো 6 এবং 8 নাম্বারটা দিয়ে রাখো। আরে সহজ পড়া, লিখতে তো সমস্যা নাই। তোমার অন্য একটা ভুলে গিয়ে এগুলো মনে থাকলো, হতে পারে না? 10টা পড়ালাম 10টাই মনে থাকবে এমনটি তো না, দু একটা ভুলে যেতে পারো। 6 এবং 8 নাম্বারটা লিখে নাও তো। 6 এবং 8 নাম্বারটা লিখে নাও। মাহফুজ এতক্ষণ কইছিলা? বান্ধবীদের থেকে একটু বুঝে নিবা, যে তোমার বন্ধু ওই যে শাখাওয়াত আছে, ও তো রেডিওলজির, ওকে থেকে একটু বুঝে নিবা। 6 এবং 8 নাম্বার পার্থক্যটা একটু লিখো। এর আগে আমরা 10টা দিলাম, এইবার 2টা, 12টা দিলাম, টোটাল 12টা দিলাম। 6 নাম্বার পার্থক্য বলা হচ্ছে যে প্যাটার্ন অফ ব্লাড ফ্লো, রক্ত কোন দিকে যায়, রক্ত কোন দিকে যায়। দেখো বলো তো, আর্টারি রক্ত হার্ট থেকে নিয়ে দূরে যায় না? বলো, হার্ট থেকে রক্ত নিয়ে দূরে যায় কারা কারা? আর্টারি রক্ত কোন দিকে নিয়ে যায়? হার্ট থেকে দূরে নিয়ে যায়, তাই না? প্যাটার্ন অফ ব্লাড ফ্লো অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টুয়ার্ডস দ্য হার্ট। আর 8 নম্বরে অক্সিজেন কন্টেন হাই এক্সেপ্ট পালমোনারি আর্টারি, লেস এক্সেপ্ট পালমোনারি ভেন। আচ্ছা, আমি বললাম 6 এবং 8 নাম্বারটা অ্যাড করো। হয়েছে? তাহলে টোটাল 12টা দিলাম। 6 নাম্বারে খেয়াল করো, নাম্বার 6 মানে তোমাদের সিরিয়ালে 11 নাম্বারে খেয়াল করো যে প্যাটার্ন অফ ব্লাড ফ্লো। আচ্ছা, রক্তটা কে কোন দিকে নিয়ে যায়? আচ্ছা, হার্ট থেকে সারা বডিতে রক্ত নিয়ে যায়, তারা কারা? হার্ট থেকে সারা শরীরে রক্ত নিয়ে যায়, তারা কারা? আর্টারি। সেই কথাই বলা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা হার্ট। অ্যাওয়ে মানে দূরে, অ্যাওয়ে মানে কি? দূরে, ফ্রম দা হার্ট, হার্ট থেকে দূরে রক্ত নিয়ে যায় আর্টারি এটা। আর টুয়ার্ডস দা হার্ট, হার্টের দিকে আসে। সারা শরীর থেকে রক্তগুলো হার্টে নিয়ে আসে কারা? ভেন। সারা শরীর থেকে রক্তগুলো হার্টে নিয়ে আসে কারা? ভেন। তাহলে আর্টারি হার্ট থেকে রক্তগুলো দূরে নিয়ে যায়, আর্টারি হার্ট থেকে রক্তগুলো নিয়ে দূরে চলে যায়, আর ভেনগুলো দূর থেকে রক্তগুলো নিয়ে হার্টের দিকে আসে। খেয়াল করো, অ্যাওয়ে ফ্রম দা হার্ট। অ্যাওয়ে মানে দূরে, ফ্রম মানে হইতে, দা হার্ট মানে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে রক্তগুলো নিয়ে দূরে চলে যায়। আর টুয়ার্ডস দা হার্ট, টুয়ার্ডস মানে দিকে, রক্তগুলো নিয়ে হার্টের দিকে আসে। একটা আর্টারি, একটা ভেন। আর একটা যদি বলি যে আচ্ছা কার মধ্যে অক্সিজেন বেশি থাকে? তোমরা জানো, বলো তো, আর্টারির মধ্যে অক্সিজেন বেশি নাকি ভেনের মধ্যে অক্সিজেন বেশি? বলতে পারবা কার মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি? বলো তো, অক্সিজেনের বেশি কার মধ্যে? আর্টারির মধ্যে অক্সিজেনের পরিমাণ বেশি। এই জন্য তো বলা হয় আর্টারি ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড। বলা হচ্ছে না, আর্টারি ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড। আর একটা কথা বলেছিলাম, এক্সেপ্ট, ব্যতিক্রম ধর্মী একটা আছে, এক্সেপ্ট ব্যতিক্রম ধর্মী একটা আছে। তার মানে ওর মধ্যে তো অক্সিজেন না, ওর মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি। সেই কথাই বলা হচ্ছে যে অক্সিজেন কন্টেন্ট, অক্সিজেনের পরিমাণ হাই, প্রচুর পরিমাণে আর্টারিতে অক্সিজেন বেশি থাকে। এক্সেপ্ট, ব্যতিক্রম কে? পালমোনারি আর্টারি, ওই যে রাইট অ্যাট্রিয়াম থেকে লাংকে গেল, মনে করে দেখো হার্টের চিত্র। আর ভেনের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, কিন্তু একটা ভেনে কিন্তু আবার অক্সিজেন অনেক বেশি, একটা ভেনে কিন্তু অক্সিজেন আবার অনেক বেশি। কোন ভেন সেইটা? একটা ভেনে অক্সিজেনের পরিমাণ বেশি, কোন ভেন সেইটা? ইয়েস, পালমোনারি ভেন, বিকজ এটা ওই যে হার্টে নিয়ে আসলো, ব্যতিক্রম ধর্মী একটা। আমরা টোটাল 12টা পার্থক্য দিলাম। বলো কত নম্বর পার্থক্যে কার সমস্যা আছে?
বুঝোনি কে কোনটা, আর কত পার্সেন্ট বুঝলে একটু বলো তো, কার কোনটাতে সমস্যা? এই প্রশ্ন বুঝলে আমি আগামীতে কাল থেকে ফিজিওলজি শুরু করব, তাদের জন্য খুব ইজি হবে ইনশাআল্লাহ। 100%। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিয়েলি তোমরা কিন্তু অনেক ট্যালেন্ট। অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে 80, 90, 95 বোঝা মানে কি? নিঃসন্দেহে তোমরা অনেক ট্যালেন্ট, এটা প্রশংসা করতেই হয়। তবে আমি এটুকু ইনশিওর করতে পারি, ডিরেক্ট ক্লাসে 100% বোঝাইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, 12 আবার বলেন তো। আচ্ছা, 12 নম্বরে বললাম যে অক্সিজেনের পরিমাণ, আটটারিতে অক্সিজেনের পরিমাণ বেশি, আটটারিতে অক্সিজেনের পরিমাণ কিন্তু বেশি, তবে ব্যতিক্রম ধর্মী একটা আটটারি, ওখানে অক্সিজেনের পরিমাণ কম। কারণ ওই যে রাইট ভেন্ট্রিকুল থেকে লাংকে নিয়ে গেছিল যে আটটারিটা, ওটা তো মেনলি আটটারি না, ওটা তো মেনলি আটটারি না, আটটারির মতো কাজ করে, ভেন ভেন তো ওটা মেনলি, কিন্তু নাম হয়েছে পালমোনারি আটটারি। খেয়াল করো ওই যে হার্টের চিত্র, আর ভেনের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, তবে ব্যতিক্রম ধর্মী হলো পালমোনারি ভেন। 11 নাম্বার বলেন। 11 নাম্বার বললাম যে প্যাটার্ন অফ ব্লাড ফ্লো, রক্তের প্রবাহ, কে কোন দিকে রক্ত নিয়ে যায়। যারা আটটারি তারা রক্তটা হার্ট থেকে নিয়ে শরীরের অন্যান্য অংশের দিকে যায়, হাত, পা, কোমর, পেট, সব দিকে নিয়ে যায়। এটা তো হার্ট, হার্ট রক্ত থেকে এখান থেকে নিয়ে যার যেখানে লাগবে ছড়াই দিল, হার্ট থেকে নিয়ে দূরে চলে গেল, হার্ট থেকে নিয়ে রক্তগুলো দূরে চলে গেল, সেটাই বলতেছি, অ্যাওয়ে ফ্রম দা হার্ট, হার্ট থেকে রক্ত নিয়ে দূরে চলে যায়। কিন্তু ভেন টুয়ার্ডস দা হার্ট, সারা শরীরের রক্তগুলো নিয়ে হার্টে আসে, রক্তগুলো নিয়ে হার্টে আসে। অনিকা, আতিকা, মিম, তোমাদের কি খবর? হার্ট মানে হৃদয়, মন না। আমি একবার জিজ্ঞাসা করছিলাম হার্ট মানে কি, অনেকে বলে মন, মন, মন না, হার্ট মানে হৃদয়, হৃৎপিণ্ড, হৃদয় বা হৃৎপিণ্ড। একটা কোশ্চেন ছিল ফাহমিদা, হ্যাঁ শিওর, বলো বলো, কার কি প্রশ্ন আছে বলো। ভাইয়া, কার কি? ভালভ ভেন হচ্ছে প্রেজেন্ট ইন সাম ভেন, মানে কিছু ভেনের দরজা থাকে। ভেন দিয়ে যেহেতু হচ্ছে ব্লাড ব্যাক হয়ে আসে, তাহলে সব ভেনের ক্ষেত্রে কেন দরজা থাকে না? সব ভেনের ক্ষেত্রে কেন দরজা থাকে না। থাকে না? মনে করো উপর থেকে যে রক্তগুলো নিচে আসবে, এরা তো এমনিতে সহজ পথে আসতে পারবে, এদের না থাকলেও তো চলে। হার্ট তো আছে এখানে, যেমন পায়ের নিচ থেকে হাঁটু রক্ত উপরে উঠতে আসতে হয়, মাথা থেকে রক্তগুলো নিয়েও হাঁটে আসতে হয়। সাপোজ পায়ের নিচের দিকের যে ভেনগুলো আছে, এরা ধাক্কায় 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 উপরে তুলবে, ভালো কথা। কিন্তু হার্টের আশেপাশে যারা আছে বা মাথার উপর দিকে যে ভেনগুলো নিয়ে রক্ত হাঁটে আসবে, এদের তো ভাল না থাকলেও চলবে, বুঝেনি? এদের তো এত কষ্ট হবে না, কারণ এরা হার্টের কাছে আছে। আমি একটা কোশ্চেন করেছিলাম, অ্যান্সার দেয় নাই। ও তুমি কোশ্চেন করেছিল যে আমাদের যেগুলো কাটে এটা কি আর্টারি নাকি ভেন, আমাদের যেগুলো কাটে এগুলো কি আর্টারি নাকি ভেন? আমাদের আর্টারিও কাটে না, আমাদের ভেনও কাটে না। ও, তোমাদের আমি আর একটা কথা বলি, সেটা হলো যে আর্টারিগুলো কিন্তু সাধারণত ভেতরে থাকে, ভেনগুলো কিন্তু বাইরে থাকে। মনে করো হাতের এই এই পেশে যেগুলো দেখা যায়, যেগুলো দেখা যায় এগুলো কিন্তু ভেন, এগুলো ভেন। এই জন্যে যারা ফর্সা মানুষ, আমি তো একটু ময়লা, আমার তো বোঝা যাবে না, যারা ফর্সা মানুষ ওদের ভেনগুলো দেখলে দেখবা হালকা একটু নীলাভ বর্ণের, ভেন কিন্তু একটু নীলাভ বর্ণের, হালকা একটু নীলাভ বর্ণের। কেন? ওখানে অক্সিজেন প্লাস কার্বন ডাই অক্সাইড দুইটাই মিক্সার থাকে। তোমাকে যদি বলা হয় এই যেগুলো দেখা যায় না, যেগুলো দেখা যায় হাতের যে যারা একটু চিকন একটু চিকনা, এগুলো দেখা যায়, এটা কি ভেন না আর্টারি? এগুলো কিন্তু ভেন, আর্টারি একটু ভেতরে থাকে, সহজে কিন্তু আর্টারি কাটে না, সহজে কিন্তু আর্টারি কাটে না। রগ কি আর্টারি নাকি ভেন? রগ আর্টারিও না, রগ ভেনও না। রগ বলতে আসলে বোঝায় টেন্ডন, টেন্ডনকে মানুষ রগ বলে, টেন্ডনকে মানুষ রগ বলে, ঠিক আছে? যারা একটু চিকনা তাদের দেখা যাবে ভেনগুলো, আর যারা আমার মতো মোটা তাদের তো দেখা যাবে না, ঠিক আছে? আর বিশেষ করে যারা একটু ফর্সা ওদের ভেন কিন্তু আরো সুন্দর বোঝা যায়, একদম দেখবা যে নীলাভ, ঠিক আছে? আটটারি একটু ভেতরে থাকে, আটটারি একটু ভেতরে থাকে। ব্লাড টেস্ট করে তখন কি ভেন থেকে ব্লাড নাই? ইয়েস, ইয়েস, ইয়েস,
আমাদের যখন ব্লাড টেস্ট করে তখন রক্তগুলো কিন্তু ভেন থেকে নেয়। আমাদের যখন রক্ত করে যখন এখান থেকে নেয়, এই যে এখান থেকে সবচেয়ে কমন কোন জায়গা থেকে রক্ত নেয়, এই যে কনুয়ের এখান থেকে না, এটা কিন্তু একটা ভেন। এই ভেনের নাম কি জানো? লাগবে কা আমাদের রক্ত কই থেকে নেয়? এই যে এই ভেন থেকে। এই ভেনের নাম কি জানো? মুখের পাশে হেঁটে বলবো? আছে ডবল সাউন্ড পারা তুই যা এই ভেনের নাম হচ্ছে যে মিডিয়ান কিউবিটাল ভেন। আমাদের কমনলি যেখান থেকে ব্লাড নেয়, এই যে এটা, এর নাম হচ্ছে মিডিয়ান কিউবিটাল ভেন। মিডিয়ান কিউবিটাল ভেন, এই ভেনের নাম কি? মিডিয়ান কিউবিটাল ভেন। কমন যেখান থেকে ব্লাড নেওয়া হয়। তোমাদের আরেকটা কথা বলি, এই কোন এরকম করো তো, দেখো তো কোনুয়ের এখানে একটা গর্ত আছে না? বলো বলো, এই যে কোনুয়ের এপাশে একটা গর্ত আছে না? গর্ত এটা কি একটা গর্ত না? কনুয়ের কাছে এটা কি একটা গর্ত না? তারপর তোমার হাঁটুর পিছনে এটা কি একটা গর্ত না? হাঁটুর পিছনে সেটা কি একটা গর্ত না? হাতের এই যে গর্ত, এই গর্তকে বলা হয় কিউবিটাল ফোসা। হাতের গর্তকে কি বলা হয়? কিউবিটাল ফোসা। আর পায়ের পেছনের যে গর্তটা আছে, ঠিক হাঁটুর পেছনে যে গর্তটা আছে তাকে বলা হয় পপলিটিয়াল ফোসা। জেনে রাখো, পপলিটিয়াল ফোসা। এই যেহেতু এই ফোসার নাম কিউবিটাল ফোসা, এখান দিয়ে যে ভেনটা থেকে রক্ত নেওয়া হয় তার নাম মিডিয়ান কিউবিটাল ভেন। আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আমি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কিউবিটাল কি? কিউবিটাল ফোসা বললাম যে এই যে গর্ত, কনুয়ের সামনের দিকে একটা গর্ত আছে, দেখো এই যে গর্ত রে বাবা, এই যে গর্ত, একটা গর্ত কনুয়ের সামনে। কনুই ভাঁজ করো, এখানে একটা গর্ত পাচ্ছ না তুমি? মানে একটু নিচু, এটাকে বলা হয় কিউবিটাল ফোসা। তুমি দেখো হাঁটুর পিছনে, হাঁটুর ঠিক পিছনে ওখানে একটু নিচু জায়গা আছে, হাঁটুর ঠিক পিছনে কাঁথারা আছে, ওটাকে বলা হয় পপলিটিয়াল ফোসা। যাক, লাগবে না। আর একটা কথা বলবো, আজানটা শেষ হোক, এবং একটা অ্যাডভাইস আছে। ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্ত কই থেকে নেওয়া হয় আমি একটু কথা বলবো, অ্যাটেনশন প্লিজ। আজানটা শেষ হোক, ওয়েট করো। ওয়েট, আজান হোক, আর 2-3 মিনিট সময় দাও। ওয়েট প্লিজ, আজানটা হোক। ওকে, কারো কি প্রশ্ন আছে? কি বললা বলো তো? কারো কোনো প্রশ্ন আছে? আর না হলে আজকে ক্লাসের একটা অ্যাডভাইস, আর একটা প্রশ্ন আজকে আর হবে না মনে হয়।
আর একটা প্রশ্ন আজকে আর মনে হয় হবে না, তবে একটা বিষয় যে তোমাদের আমি ফিজিওলজির কোশ্চেনগুলো দিয়ে দিই, আগামীকাল যে ফিজিওলজি ক্লাসটা হবে তোমরা লিখে নাও, তাহলে ক্লাসে তোমরা টাইম সেভ পাবা। আমরা আজকে আর একটা প্রশ্ন কি দেখবো? যাচ্ছি না, তাহলে আমরা ফিজিওলজির প্রশ্নগুলো দিয়ে দিই। কয় নাম্বার প্রশ্ন পড়ালাম আজকে বলো তো? কয় নাম্বার পড়ালাম? 5। ওকে, আগামী মাসে অ্যানাটমি ক্লাস শুরু হলো, প্রথম ক্লাস 6 নাম্বার প্রশ্ন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমরা একটু স্ক্রিনশট দাও, এগুলো খাতায় লিখে নিবা। হয়েছে? স্ক্রিনশট দিছো কি? এই পেজে আছে 5টা, এই যে এই 5টা। আমরা বলছিলাম যে আমাদের পড়ার প্যাটার্ন হলো যে অ্যানাটমি, তারপর 5টা ক্লাস ফিজিওলজি, যেভাবে চলবে। এই মাসে সম্ভবত অ্যানাটমি 6টা বা 7টা হলো, ফিজিওলজি সেই কয়টা কম হবে, অ্যানাটমি যে কয়টা বেশি হয়েছে ফিজিওলজি সেই কয়টা কম হবে। আর একটা বিষয়, আজকে আমার একটা স্টুডেন্ট আমাকে কমপ্লেন দিয়েছে, সেটা হলো যে বিভিন্ন কোচিং আমার বিরুদ্ধে বিভিন্ন কথা তো বরাবরই বলে আসে, এখন ওরা নতুন নতুন যে কয়েকটা কথা বের করছে তার একটা হলো যে বলে যে আমার কাছে নাকি 12 মাস পড়তে হয়, 12 মাসে 8 12 কত টাকা খরচ হয়, এই 12-13 হাজার টাকা নাকি খরচ হয়। ওরা এই বিষয়টা জানে না যে আমি ক্লাস হিসাবে টাকা পেমেন্ট করতে হয়, আমার কাছে ক্লাস হিসেবে পেমেন্ট করতে হয়, এখানে কিন্তু মান্থের কোনো সম্পর্ক নাই, বুঝলা? যে তোমাদের ক্লাস অফ, সেটা কি ক্লাসের মধ্যে অ্যালাউ হয়? যতক্ষণ না 20টা ক্লাস 4টা এক্সাম না হচ্ছে ততক্ষণ কিন্তু মাস পূর্ণ হয় না। যেমন এখন আইসটি ছুটি আছে, কারণ পরশুদিন থেকে ম্যাথসের এক্সাম, তো মনে করো তোমাদের সিনিয়রদের যারা ব্যাচ আছে ওদেরকে প্রায় 10 দিন ছুটি দিয়েছি। এই 10 দিন কিন্তু কোনো কাউন্ট হবে না, গণনা হবে না। ওরা ক্লাস যতক্ষণ না 20টা প্লাস 4টা এক্সাম 24টা না হচ্ছে ততক্ষণ কিন্তু মাস পূর্ণ হয় না। শনিবার থেকে ম্যাথসের এক্সাম, হ্যাঁ, এবং রাজশাহী আইসটি যেহেতু সেন্টার সুতরাং এক্সামের সময় ছুটি থাকে। এই যে মনে করো এক্সামের সময় ছুটি, ঈদের সময় ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, শীতকালীন ছুটি, তারপর তোমার রোজার সময় প্রায় 40 দিন ছুটি, অনেক ছুটি থাকে কিন্তু। তো এই ছুটিগুলোর মধ্যে যখন ক্লাস অফ থাকবে তখন তো সেগুলো কাউন্ট হবে না। অথচ যারা আমার অপোজিট কোচিং এরা, ওরা বোঝায় যে প্রতি মাসের এত টাকা দিতে হয়, হ্যাঁ, মাসে ক্লাস বাকি করে, ছুটি দিলে নাকি স্টুডেন্টের লস, হ্যাঁ, তারপর ওরা নাকি সারা বছর ক্লাস নেয়, কি না কি মানে উল্টাপাল্টা বোঝাচ্ছে। যাই হোক, আমি সেটা যাচ্ছি না। তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটা আমাকে ক্লিয়ার করবা, প্রশ্ন করবা। তোমাদের ক্লাস সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করবা। ক্লাস শেষের একটা অ্যাডভাইস, ওকে? আমি বরাবরই কথা বলি যে আমাদের যেমন ভালো স্টুডেন্ট হওয়া দরকার, ভালো স্টুডেন্টের পাশাপাশি আমাদের ভালো মানুষ হওয়া দরকার। ভালো মানুষ হতে গেলে আমাদের মধ্যে একটু ডিফারেন্ট কিছু কোয়ালিটি থাকা উচিত। অন্যর চেয়ে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকা উচিত। অন্যরা যেন আমাকে একটু ডিফারেন্ট ভাবে চিনে, এরকম কিছু ক্রাইটেরিয়া থাকা উচিত। অন্য একজন যেটা করলো আমিও সেটা করলাম, যদি এরকম মনে করো তাহলে কিন্তু হবে না, কখনোই এরকম করা যাবে না, কখনোই না। তোমার মধ্যে ডিফারেন্ট কিছু ক্রাইটেরিয়া থাকবে, তোমার মধ্যে ডিফারেন্ট কিছু অ্যাটিটিউড থাকবে, তোমার মধ্যে ডিফারেন্ট কিছু উঠা বসার নিয়মকানুন থাকবে। আজকের যে অ্যাডভাইসটা সেটা হলো যে মানুষ তার ম্যাক্সিমাম টাইম যেভাবে কাটায়, মানুষ তার ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি যার মধ্যে দিয়ে কাটায়,
তার থিঙ্কিং, তার চিন্তাভাবনা, তার মেন্টালিটি সব কিছু কিন্তু সেরকমই হয়। একটু বুঝিয়ে বলি। মনে করো তোমার ফেসবুকে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করো। এখন মনে করো ফেসবুকে কি করতে হয়, হয় কেউ চ্যাটিং করে অথবা সারা দিন ফেসবুকে খালি স্ক্রল করে, সারা দিন ফেসবুকে শুধু স্ক্রল করে। এখন কারো কারো ফেসবুকের আইডিতে ঢুকলে দেখবা খালি ইমোশনাল পোস্ট, রোমান্টিক পোস্টগুলোতে ও বেশি বেশি লাইক কমেন্ট দেওয়ার জন্য বারবার ওর সামনে শুধু রোমান্টিক পোস্টগুলো আসে। কেউ কেউ ইসলামিক পোস্টে বেশি বেশি লাইক কমেন্ট দেওয়ার জন্য ইসলামিক পোস্টগুলো বেশি বেশি আসে। কেউ কেউ হয়তো অন্য কোনো ধরনের পোস্ট বা লাইক কমেন্ট বেশি দেওয়ার জন্য সেগুলো বেশি বেশি আসে। আর যেগুলো বেশি বেশি আমাদের সামনে আসে সেই কথাগুলো বা সেই অ্যাক্টিভিটিগুলো বা সেই কাজগুলো কিন্তু মাঝখানের মধ্যে বারবার ঘোরাফেরা করে, বারবার ঘোরাফেরা করে। আমরা সারা দিন যেহেতু দিনের অধিকাংশ সময় ফেসবুকে স্পেন্ড করি, অনেক সময় ফেসবুকে স্পেন্ড করি, সুতরাং আমাদের এই সময়টা যেন পজিটিভ ভাবে কাটে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেইটা হলো, যদি ফেসবুকে কারো এই ধরনের ব্যাড হ্যাবিট থেকে থাকে যে খারাপ ভিডিও দেখি বা খারাপ ভিডিওতে লাইক কমেন্ট করি বা অপ্রয়োজনীয় কোনো কিছু সামনে আসে বা এমন কিছু ফ্রেন্ড আসে যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, এমন কিছু ফ্রেন্ডের পোস্ট সামনে আসে যারা সবসময় মানুষকে নিয়ে পরনিন্দা করে, এমন কিছু ফ্রেন্ডের পোস্ট সামনে আসে যারা অপ্রয়োজন অহেতুক কথাবার্তা বলে, ওদেরকে তুমি আনফলো করবা বা লাইক কমেন্ট করার দরকার নাই, বা যতদূর সম্ভব ওদেরকে এড়িয়ে চলবা। এবং যাদের পজিটিভ পোস্ট, পজিটিভ কথাবার্তা, পজিটিভ ব্যাপার স্যাপার থাকে এদের সাথে বেশি সময় দেওয়ার চেষ্টা করবা। এটা খুবই জরুরি একটা বিষয়, খুবই জরুরি একটা বিষয়। তুমি ইউটিউবে গেলা, তুমি যে ভিডিওগুলো বেশি বেশি দেখো সেই ভিডিওগুলো কিন্তু সামনে বেশি বেশি আসবে। এখন তুমি যদি অভ্যস্ত হও যে ইসলামিক ভিডিও দেখে অভ্যস্ত, সেক্ষেত্রে ইসলামিক ভিডিও বেশি আসবে। তুমি যদি সেরকম সং দেখে অভ্যস্ত হও, সংগুলো বেশি আসবে। তুমি যদি নাটক মুভি দেখে বেশি অভ্যস্ত হও, নাটক মুভি বেশি আসবে। এখন তুমি কোনগুলো দেখে অভ্যস্ত সেগুলো বেশি আসবে। তোমার অভ্যাস কোনটায় আছে বা কোনটা করে তুমি অভ্যস্ত সেটা প্রধান কথা না, সেটা বড় কথা না। বড় কথা হলো তোমার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থেকে থাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। তোমার মধ্যে যদি কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে সেগুলো দূর করতে হবে। দূর করা মানে আমি খারাপ ভিডিও দেখে অভ্যস্ত, ঠিক আছে, খারাপ ভিডিও আসলে আমার সামনে দেখবো না, ওই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিলাম, ডিলিট করে দিলাম। বা আমি একটু ইসলামিক পথে আসতে চাচ্ছি, আস্তে আস্তে ইসলামিক পোস্টগুলোতে বেশি লাইক কমেন্ট করলাম, ইসলামিক বিভিন্ন পেজ বেশি সাবস্ক্রাইব করে রাখলাম, দেখবে এগুলো বেশি আসবে। বা খারাপ মানুষের দ্বারা ফেসবুকে ফ্রেন্ড ভর্তি, প্রয়োজন 5, 7টা 10টা 20টা 100টা আনফ্রেন্ড করো, প্রয়োজন নাই। খারাপ সং, খারাপ পোস্ট, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ মেন্টালিটি, নেগেটিভ অ্যাটিচিউড, যারা সবসময় পরনিন্দা নিয়ে কথা বলে, নিজেকে বড় করার চেষ্টা করে, এই ধরনের পার্সন থেকে এড়িয়ে চলো। সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো। যেহেতু আমাদের দিনের ম্যাক্সিমাম টাইমটা এটা করে স্পেন্ড করি এবং আমরা যেই কাজগুলো করি, যাদের সাথে মিশি, যাদের সাথে চলাফেরা করি, এদের দ্বারাই কিন্তু আমরা প্রভাবিত হই। সুতরাং আমাদের আশেপাশের যাদের সাথে চলাফেরা করব, যাদের সাথে ফ্রেন্ডশিপ করব, যাদের পোস্টগুলো বেশি সামনে আসবে, এদের এমন পার্সনদের রাখার চেষ্টা করব যারা খুব পজিটিভ মেন্টালিটির। ওকে, আমাদের আগামীকাল ছুটি কিনা আমি জানিয়ে দেব, তবে আগামী ক্লাস অ্যানাটমির এক্সাম এবং তারপর ফিজিওলজি ক্লাস হবে ইনশাআল্লাহ। বলেছিলাম আজকে 25 তারিখ পেমেন্টের লাস্ট ডেট, 25 তারিখের মধ্যে পেমেন্ট করার কথা ছিল। যদি কারো সর্বোচ্চ 1 দিন বা 2 দিন দেরি হয়, সে আমাকে 25 তারিখের মধ্যেই জানাইতে হবে যে ভাইয়া 1 দিন বা 2 দিন দেরি হতে পারে, পেমেন্ট কমপ্লিটও হয়নি এবং জানায়নি। এই ধরনের আনএক্সপেক্টেড থিং আমি কখনোই প্রত্যাশা করি না। ওকে, আর যদি কারো এটা ডিস্টার্ব হয় প্রতি মান্থলি পেমেন্ট, সেক্ষেত্রে সে একবারে 2 বা 3 মাসের পেমেন্ট করতে পারে। ঠিক আছে, আমি 3 মাসের পেমেন্ট করলাম, 3 মাস পরে আবার করবো, এভাবেও করতে পারে। নো প্রবলেম, নো প্রবলেম। যার যেভাবে ইচ্ছে পেমেন্ট করবে, তবে যারা মান্থলি পেমেন্ট করবে অবশ্যই নির্দিষ্ট ডেটের মধ্যে করার চেষ্টা করবা। আর 2-1 দিন দেরি হলেও সে যেন আমাকে অবশ্যই জানায়, ভাইয়া 1 দিন বা 2 দিন দেরি হবে, কোনো সমস্যা নেই, হতে পারে। তবে যার যেটা সমস্যা, আর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো অভিযোগ থেকে থাকে, কোনো পরামর্শ থেকে থাকে, অবশ্যই অনুগ্রহপূর্বক পার্সোনালি ইনবক্সে জানাবা, কোনো সমস্যা নেই। অবশ্যই আমার অবস্থান থেকে সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।